আমি হাসপাতালে ভাঙা পা নিয়ে শুয়েছিলাম আর আমার স্বামী শুধু বলল আমার মায়ের দুপুরে ভাত কে রান্না করবে। তারপর পুলিশ যখন সত্যটা জানালো আমি আমাদের 1 কোটি টাকা যৌথ ব্যাংক হিসাব স্থগিত করে দিলাম। আর সেখান থেকে শুরু হলো আমার স্বামীর পতন। আমার পা ভেঙেছে নাকি হাত অকেজো হয়ে গেছে, দুপুর গড়িয়ে যাচ্ছে, আমার মা এখনো ভাত খায়নি। মেহেরিন, স্বামী রাফির রহমানের কণ্ঠটা এমন ভাবে হাসপাতালের জরুরি বিভাগের পর্দা ভেদ করে ভেসে এলো যেন পুরো হাসপাতালটাই তার অফিস আর আমি তার কোনো কর্মচারী যে সময় মতো কাজে না আসায় জবাবদিহি করছে। আমার ডান পাটা মোটা প্লাস্টারে বাঁধা, হাঁটুর নিচে গভীর কেটে যাওয়া ক্ষত সেলাই করছিলেন ডাক্তার। সাদা সালোয়ার কামিজে শুকিয়ে যাওয়া রক্তের দাগ এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। ধানমন্ডিতে আমার ছোট্ট বেকারির সামনে দাঁড়িয়ে কেকের জন্য তাজা স্ট্রবেরি কার্টুন নামানোর সময় একটা বেপরোয়া প্রাইভেট কার আমাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ডাক্তার সেলাই করতে করতে থেমে গেলেন। পাশে দাঁড়ানো নার্স অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি ইচ্ছা করেই ফোনটা স্পিকারে রেখেছিলাম কারণ গত 1 ঘন্টায় রাফি আমাকে 47 বার ফোন করেছে। আমি ধীরে ধীরে বললাম আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আছি, আমার পায়ের হাড় ভেঙেছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই পরিচিত ব্যঙ্গাত্মক হাসি। সে বলল সবকিছু নিয়ে নাটক করার অভ্যাস তোমার কোনোদিনও যাবে না। আমার মায়ের জন্য লবণ কম দিয়ে রান্না করা ভাত আর সবজি দুপুর 2টার আগেই দিতে হবে। একটা রিক্সা কিংবা উবার ডেকে তাড়াতাড়ি চলে এসো। আমি কি তোমাকে ম্যারাথন দৌড়াতে বলছি? সেদিন সত্যি আমার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। শুধু পায়ের হাড় নয়, গত 3 বছর ধরে বিয়ের পর থেকে আমি যেন তার মায়ের ব্যক্তিগত রাঁধুনি। সকালের নাস্তা, দুপুরের ভাত, ডায়াবেটিসের ডায়েট, রাতের স্যুপ সব ছিল আমার দায়িত্বে। অথচ রাফি নিজেকে নিয়ে বড়াই করত। সে বলতো আমি নেক্সট ভিশন গ্রুপের রিজিওনাল ডিরেক্টর, আমি না থাকলে কোম্পানি 1 মাসও চলবে না। আমি শান্ত গলায় বললাম আপনার মা এখন থেকে আমার আর দায়িত্ব না। ওপাশে রাফি গর্জে উঠলো, কি বললে? আমি বললাম এই সংসারও না বলে ফোনটা কেটে দিলাম। নার্স ধীরে ধীরে ফোনটা আমার পাশে রেখে দিলেন, কিছু বললেন না, কিন্তু তার চোখের মায়া আমাকে বুঝিয়ে দিল এটা কোনো স্বাভাবিক দাম্পত্য ঝগড়া নয়, এটা বছরের পর বছর ধরে চলা মানসিক নির্যাতন। প্রায় আধা ঘন্টা পর 2জন পুলিশ কর্মকর্তা আমার কেবিনে ঢুকলেন। আপনি কি মেহেরিন হোসেন? আমি মাথা নাড়ালাম। একজন বললেন আপনার স্বামী থানায় অভিযোগ করেছেন আপনি নাকি ইচ্ছাকৃতভাবে বাড়িতে অসুস্থ বৃদ্ধ শাশুড়িকে একা ফেলে পালিয়ে গেছেন। আমি হালকা হেসে ফেললাম। দুপুর 12টা 20 মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আমি এখানে ভর্তি হয়েছি। ভর্তির কাগজ, এক্সরে রিপোর্ট, ট্রাফিক পুলিশের ডিজি সবই এখানে আছে। আমি কাউকে ফেলে আসিনি, আমি নিজেই হাসপাতালের রোগী। বয়স্ক পুলিশ কর্মকর্তা আমার প্লাস্টার করা পায়ের দিকে তাকালেন, তারপর ফোনে কল লিস্ট থেকে ভ্রু কুচকালেন। একই নম্বর থেকে 47টা মিসড কল। আমি মাথা নাড়ালাম আর বললাম প্রতিটা ফোনে আমার স্বামী শুধু বলেছে হাসপাতাল ছেড়ে আমি বাড়ি গিয়ে তার মায়ের জন্য রান্না করি। ডাক্তার এগিয়ে এসে বললেন তিনি এখন বিছানা ছেড়ে দাঁড়াতেও পারবেন না, প্রয়োজন হলে আমি লিখিত মেডিকেল রিপোর্ট দেব। আমি পুলিশকে বললাম আপনারা চাইলে ওনাকে এখনই ফোন করতে পারেন। তারা সরকারি ফোন থেকে রাফিকে কল দিলেন। প্রথম রিংয়ে রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? ধানমন্ডি থানা থেকে বলছি। আপনার স্ত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আপনার করা অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রাফির কণ্ঠ মুহূর্তে বদলে গেল। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত গুরুতর। আমি বিছানা থেকে বললাম তুমি জানার চেষ্টাও করনি। আমার কণ্ঠ শুনেই সে নরম হয়ে গেল। মেহরিন, একটা দুপুরের খাবার নিয়ে এত বড় টেনশন করছো? ডিভোর্স চাইলে দাও, কিন্তু গুলশানে বাড়ি, প্রাডো গাড়ি আর ব্যাংকের সব টাকা আমার। তুমি শুধু তোমার প্লাস্টার করা পা নিয়ে বের হয়ে যাবে। আমি সিলিং এর দিকে তাকিয়ে শান্তভাবে বললাম তুমি ভুল করছো রাফি, আমি তোমার জীবন থেকে খালি হাতে বের হবো না, আমি শুধু আমার নিজের জিনিস ফেরত নেব। সে হেসে উঠলো আর বলল তোমার কি আছে? একটা ছোট্ট বেকারি। আমি মৃদু স্বরে বললাম আমার সবচেয়ে বড় সম্পদ আমি নিজেই। পুলিশ চলে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে 4টি ফোন করলাম। প্রথম ফোন আমাদের যৌথ ব্যাংক হিসাবে সব বড় লেনদেন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিলাম। দ্বিতীয় ফোন আমাদের গুলশানের বাড়ি ট্রাস্ট আইনজীবীকে নিশ্চিত করলাম আমার অনুমতি ছাড়া বাড়ি বিক্রি, বন্ধক বা হস্তান্তর করা যাবে না। তৃতীয় ফোন আমার সবচেয়ে কাছের বন্ধু নাদিয়াকে। আমার ল্যাপটপ, কিছু কাপড় চোপড় আর চার্জার নিয়ে হাসপাতালে আসো, তারপর ব্যারিস্টার সোহানা ইসলামকে খবর দাও। চতুর্থ ফোন করলাম যেটা করলে পুরো খেলাটাই বদলে যাবে। আমি ফোন করলাম নেক্সট ভিশন গ্রুপের চেয়ারম্যান আরিফ চৌধুরীকে। ফোন ধরতে তিনি বললেন ম্যাডাম বলুন। আমি বললাম রাফি রহমানের পুরো অফিসিয়াল ফাইলটা চাই আর কাল সকালে কোম্পানিতে আকস্মিক অডিট শুরু করুন, কারণ হিসেবে লিখবেন সরবরাহকারী প্রতিষ্ঠানে গোপন অভিযোগ। কয়েক সেকেন্ড নীরবতার পর তিনি বললেন ম্যাডাম তাহলে কি অবশেষে সবাইকে জানানো হবে আপনি কোম্পানির প্রকৃত মালিক? আমি প্লাস্টার করা পায়ের দিকে তাকে মৃদু হেসে বললাম এখনো না, আমি দেখতে চাই নিজে নয় আমার কেনা চেয়ারে বসে একজন মানুষ কতটা অহংকার করতে পারে। কারণ রাফি জানতোই না বিয়ের বহু বছর আগে আরোরা হোল্ডিংস বাংলাদেশ নামে যে বিনিয়োগ প্রতিষ্ঠান নেক্সট ভিশন গ্রুপে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল তার প্রকৃত প্রতিষ্ঠাতা আমি নিজেই ছিলাম। আর তার পুরো পরিবার বিশ্বাস করত আমি শুধু একটা ছোট্ট বেকারির মালিক। মাত্র 15 মিনিট পর রাফি আর তার মা হাসপাতালে এসে হাজির হলো। রাফি পর্দা সরিয়ে বলল নাটক শেষ হয়েছে? শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন আমি সারাদিন না খেয়ে আছি, আর দেখো তো হাসপাতালে রানীর মতো শুয়ে আছে উনি। আমি কোনো উত্তর না দিয়ে নার্স কল বাটনে চাপ দিলাম আর বললাম দয়া করে
নিরাপত্তা কর্মী পাঠাবেন, এরা আমার চিকিৎসায় বাধা দিচ্ছে। রাফি হতভম্ব, তুমি তোমার স্বামীকে হাসপাতাল থেকে বের করে দেবে? আমি শান্তভাবে বললাম, যে মানুষ ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি স্ত্রীকে রান্না করতে বলে সে স্বামী হওয়ার অধিকার অনেক আগেই হারিয়েছে। ঠিক তখনই দুইজন নিরাপত্তা কর্মী ভেতরে ঢুকলেন। শাশুড়ির রাগে আঙুল তুলে বললেন, এই বাড়ির বউয়ের পরিচয় হারালে একটা চামচও সঙ্গে নিতে পারবি না। আমি তার চোখের দিকে তাকিয়ে শুধু হাসলাম, কারণ তারা কেউই জানতো না আসল খেলাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি ফোন রাখার মাত্র 15 মিনিটের মধ্যেই হাসপাতালের কেবিনের সামনে দুজন মানুষ এসে দাঁড়ালো। সবার আগে এলো মেঘলা, হাতে একটা কালো চামড়ার ব্যাগ, চোখ মুখে এমন তীব্র রাগ যে তাকে দেখেই বোঝা যাচ্ছিল আজ কাউকে ছেড়ে কথা বলবে না। তার ঠিক পেছনেই ঢুকলেন ব্যারিস্টার সাবরিনা রহমান, পরিপাটি ধূসর রঙের কোট স্যুট, হাতে ফাইল, মুখে এক অদ্ভুত শান্ত ভাব। সেই শান্তির ভেতরে এমন এক দৃঢ়তা ছিল যেটা দেখে আমার স্বামী রাফি মুহূর্তেই গলা স্বর নিচু করে ফেললো। সে বিরক্ত হয়ে বলল, আপনারা কারা? আমি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমার পাশে দাঁড়ানো মানুষ যাদের আমি অনেক আগেই ডাকার কথা ছিল। ব্যারিস্টার সাবরিনা ধীরে ধীরে নিচের ভিজিটিং কার্ডটা হাসপাতালের টেবিলের উপর রাখলেন। তারপর একেবারে পেশাদার ভঙ্গিতে বললেন, আজ থেকে আমার মক্কেল মাহিদা রহমানের সঙ্গে সম্পত্তি, যৌথ ব্যাংক হিসাব, বাড়ি, ব্যবসা কিংবা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন না। সব ধরনের আইনি যোগাযোগ আমার অফিসের মাধ্যমে হবে। কথাটা শেষ হতেই রাফির মা শাহিদা বেগম যেন আগুন হয়ে উঠলেন। তিনি বললেন, উকিলটাকে এনেছিস? একটা ভালো বউ কখনো সংসারের বিরুদ্ধে উকিল লাগায় না। ভালো মেয়েরা সব সহ্য করে, সংসার করতে হলে মুখ বুজে থাকতে হয়। ব্যারিস্টার সাবরিনা এবার প্রথমবারের মতো তার দিকে তাকালেন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল ধারালো। তিনি বললেন, মাফ করবেন, একজন স্ত্রী কোনো আসবাবপত্র নয় যাকে বিয়ের সময় বাড়িতে এনে রেখে দিলে তার নিজের অস্তিত্ব শেষ হয়ে যাবে। বাংলাদেশের আইন একজন স্ত্রীকে পূর্ণ অধিকার দিয়েছে। শাহিদা বেগম কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গেলেন। রাফি এবার নিজের কর্তৃত্ব বাঁচানোর শেষ চেষ্টা করলো। সে হেসে হেসে বলল, আইন কানুন দেখিয়ে লাভ নেই, ওর নামে কিছুই নেই। এই সংসারের প্রতিটি টাকা আমি উপার্জন করছি, বাড়িটাও আমার, গাড়িটাও আমার। ব্যারিস্টার সাবরিনা ফাইল খুলে কলম হাতে নিলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, আপনার ধানমন্ডির বাড়িটির দলিল কি শুধুই আপনার নামে? রাফি থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরও কোনো উত্তর এলো না। আমি বুঝলাম সে জানে মিথ্যা বললেই বিপদ। ব্যারিস্টার আবার বললেন, যৌথ মালিকানার কাগজপত্র আমাদের কাছে আছে। এছাড়া আপনার স্ত্রীর ব্যক্তিগত সঞ্চয়, এফডিআর এবং তার বাবার দেওয়া টাকার প্রমাণও সংরক্ষিত রয়েছে। রাফির মুখের রং বদলে গেল। মেঘলা এবার ব্যাগ খুলে একের পর এক কাগজ বের করতে লাগলো। ব্যাংক স্টেটমেন্ট, জমির কাগজ, চেকের কপি, এমনকি আমার বাবার দেওয়া অর্থের রসিদ পর্যন্ত। রাফি বিস্ময়ে তাকিয়ে রইল। সে তো ভেবেছিল আমি কখনো এসব কাগজ নিজের কাছে রাখিনি। শাহিদা বেগম হঠাৎ চিৎকার করে উঠলেন, সব জাল, সব বানানো। ব্যারিস্টার সাবরিনা মুচকি হেসে বললেন, তাহলে আদালতে গিয়ে বিষয়টা খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। পুরো কেবিনে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। রাফি প্রথমবারের মতো বুঝতে পারলো যে মেয়েটাকে সে বছরের পর বছর দুর্বল ভেবেছে, সে আর আগে সেই মাহিদা নেই। এবার তার পাশে আইন আছে, প্রমাণ আছে, আর সবচেয়ে বড় কথা, নিজের সম্মানের জন্য লড়াই করার সাহস আছে। হাসপাতালে কেবিনে এমন এক নীরবতা নেমে এসেছিল যে মনিটরে বিপ বিপ শব্দটাও যেন সবার কানে ধাক্কা দিচ্ছিল। রাফি একবার ব্যারিস্টার সাবরিনার দিকে, একবার আমার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ স্পষ্ট। গলা খাকড়ি দিয়ে বলল, মাহিদা, এসব নাটক বন্ধ করো, বাড়ি ফিরে গিয়ে সব ঠিক করে নেব। আমি হালকা হাসলাম আর বললাম, তুমি কি সত্যিই সব ঠিক করতে চাও, নাকি শুধু সবকিছু আবার নিজের নিয়ন্ত্রণে করতে চাও? রাফি কোনো উত্তর দিতে পারলো না। ঠিক তখনই ব্যারিস্টার সাবরিনা আরেকটি ফাইল খুললেন। মিস্টার রাফি, আপনার স্ত্রীর ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে গত 2 বছরে একাধিকবার টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরের প্রমাণ আমাদের কাছে আছে। তাছাড়া তার স্বাক্ষর ছাড়া যৌথ হিসাব থেকে অর্থ উত্তোলনের চেষ্টার নথিও রয়েছে। রাফির মুখ শুকিয়ে গেল। শাহিদা বেগম তাড়াতাড়ি বলে উঠলেন, ওসব সংসারের খরচ এই কাজে লেগেছে। সংসারের খরচ? সাবরিনা শান্ত গলায় বললেন, একটা দামি গাড়ির ডাউন পেমেন্ট, বিদেশ ভ্রমণ আর ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ, এসবও কি সংসারের খরচ? কেবিনে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। রাফি এবার ধীরে ধীরে বলল, আমি পরে সব বুঝিয়ে বলবো। আমি বললাম, এতদিন আমি তোমার সব ব্যাখ্যা শুনেছি, আজ তুমি আইনের কাছে ব্যাখ্যা দেবে। ঠিক তখনই মেঘলা তার মোবাইল বের করলো। মাহিদা, এটা দেখো। স্ক্রিনে ছিল হাসপাতালের সিসিটিভি ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল আমি অপারেশন থিয়েটারে নেওয়ার আগে রাফি ডাক্তারকে বলছে, যা করা দ্রুত করুন, কিন্তু আমার মায়ের ওষুধের প্রেসক্রিপশনটা আগে লিখে দিন। একবারও সে জিজ্ঞাসা করেনি আমার স্ত্রী কেমন আছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো, কিন্তু এবার আর চোখে জল এলো না, কারণ মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে সত্যটা, সেটাই আমাকে সবচেয়ে বেশি শক্ত করে দিয়েছিল। আমাকে হাসপাতালে দেখতে আসার আগের মুহূর্তে তারা এই কাজটা করেছে। আমি ধীরে ধীরে হাসপাতালের বিছানা থেকে উঠে বসলাম। তারপর রাফির দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম সুখে দুঃখে আমরা একসঙ্গে থাকবো, কিন্তু আমার সবচেয়ে কঠিন সময়ে তুমি শুধু নিজের আর নিজের মায়ের কথাই ভেবেছো। আজ বুঝলাম আমি তোমার স্ত্রী ছিলাম না, ছিলাম শুধু একজন দায়িত্ব পালনকারী মানুষ। রাফির চোখ জলে ভিজে উঠলো। মাহিদা, আমাকে একটা সুযোগ দাও, আমি বদলে যাব। আমি শান্ত গলায় উত্তর দিলাম, যে মানুষ নিজের ভুল বুঝে বদলায় তাকে সুযোগ দেওয়া যায়, কিন্তু যে মানুষ সব হারানোর পর বদলানোর অভিনয় করে তাকে বিশ্বাস করা যায় না। ব্যারিস্টার সাবরিন আমার দিকে তাকিয়ে বললেন, সব কাগজ প্রস্তুত, আপনি চাইলে আজই আইনি প্রক্রিয়া শুরু করা যাবে। আমি কোনো দ্বিধা করলাম না, আমি বলে ফেললাম, শুরু করুন। রাফি হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লো। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এক সময় এই মানুষটার জন্য আমি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের ক্যারিয়ার সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আজ তাকে দেখে আমার কোনো রাগ হচ্ছে
হচ্ছিল না, শুধু করুণা হচ্ছিল। আমি বললাম, ক্ষমা করতে পারি, কিন্তু আগের জায়গায় আর ফিরতে পারি না। আমি হাসপাতালে জানালার বাইরে তাকালাম। সকালের রোদ পুরো শহরটাকে আলোকিত করে ফেলেছে। মনে হলো অনেকদিন পর আমিও যেন আলো দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে আদালতের রায়ে যৌথ সম্পদের ন্যায্য অংশ আমি ফিরে পেলাম। নিজের নামে একটা ছোট ফ্ল্যাট কিনলাম, অনলাইনে একটা ব্যবসা শুরু করলাম। মেঘলা আমার প্রথম অংশীদার হলো। আর ব্যারিস্টার সাবরিনা শুধু আমার আইনজীবী নন, একজন ভালো বন্ধু হয়ে গেলেন। একদিন একটি নারী সহায়তা কর্মসূচিতে আমাকে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়। মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলেছিলাম, সংসার টিকে থাকে ভালোবাসা আর সম্মানের উপর। যেখানে সম্মান নেই সেখানে নীরবে কষ্ট সহ্য করাই ত্যাগ নয়, নিজের অধিকার রক্ষা করাই হলো সাহস। হলভর্তি মানুষ দাঁড়িয়ে করতালি দিয়েছিল। সেদিন বুঝেছিলাম কিছু সম্পর্ক শেষ হয়ে যায় যাতে একজন মানুষ নিজের নতুন করে জীবন শুরু করতে পারে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।